ইসরায়েলি দখলের বিরুদ্ধে আরব বিশ্বের অগ্নিশক, নেতৃত্বে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে নতুন এক কণ্ঠ উঠে এসেছে, দৃপ্ত, অটল ও ন্যায়ের দাবিতে সোচ্চার। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আরব ক্রোধের নেতৃত্ব এখন সৌদি আরবের হাতে। রিয়াদ যেন আজ সেই অগ্নিশিখা, যা নীরবতার দেয়াল ভেদ করে বলছে, ফিলিস্তিন আমাদের হৃদয়, এবং হৃদয় কখনো দখল করা যায় না। সৌদি আরবের ভূমিকা একটি দ্বিমুখী তলোয়ারের মতো। একদিকে তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আরব বিশ্বের নেতৃত্ব ফিরে পাচ্ছে, অন্যদিকে ইসরায়েলকে অর্থনৈতিক ও কূটনৈতিক ফাঁদে ফেলার ক্ষমতাও রাখছে। এমবিএস-এর এই সাহসী পদক্ষেপ কেবল ইসরায়েলকে নয়, তার মিত্রদেরও এক কঠিন সংকটের মুখে ফেলে দিল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমবিএস নিজেই সামনে এসেছেন। ইসরায়েলি নেসেট যখন দখলকৃত পশ্চিম তীরকে নিজেদের সঙ্গে সংযুক্ত করার দুটি বিল পাশ করল, তখন রিয়াদ গর্জে উঠল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় এটি কেবল একটি আইন নয়, এটি দখলদারিত্বের নতুন মুখোশ। পশ্চিম তীর দখলে ইসরায়েলি পার্লামেন্টে বিল অনুমোদন, কাতার, সৌদি আরব, জর্ডানের নিন্দা। সৌদি আরব সরাসরি ঘোষণা করেছে, দখলকৃত অঞ্চলের ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ বৈধ নয়, এটি আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন। রিয়াদ নেসেটের প্রাথমিক ভোটকে অবৈধ ও বিপজ্জনক বলে বাতিল ঘোষণা করেছে। সৌদি বিবৃতিতে বলা হয়েছে, রাজ্য ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের সব বসতি সম্প্রসারণ এবং সংযুক্তিকরণ পদক্ষেপ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। রিয়াদ আবারও স্মরণ করিয়ে দিয়েছে 1967 সালের সীমান্ত রেখা, যেখানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে, রাজধানী হবে পূর্ব জেরুজালেম। এই অবস্থান শুধু কূটনৈতিক নয়, প্রতীকীয় বটে। যেখানে অনেক আরব রাষ্ট্র নীরবতার আড়ালে নিজেদের স্বার্থ খুঁজছে, সৌদি আরব যেন ঘোষণা করছে, ন্যায় বিচার ছাড়া শান্তি আসবে না। সতর্ক করেছে, ইসরায়েলের এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এই পথ রক্তের, এই পথ অস্থিরতার। রিয়াদের কণ্ঠে যেন প্রতিধ্বনিত হচ্ছে সেই সতর্কবার্তা, যা একসময় আরব জোটের পতাকায় লেখা ছিল। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের উপর সকল আক্রমণ বন্ধ করতে হবে, আর ন্যায় ভিত্তিক দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এই নিন্দা কেবল কূটনীতির পৃষ্ঠায় সীমাবদ্ধ নয়, এটি এক আরব শক্তির জাগরণের ইঙ্গিত। যে শক্তি একসময় ইতিহাসে ইসলামী ঐক্যের প্রতীক ছিল, আজ আবার সেটি হয়ে উঠেছে ন্যায়ের পতাকা বহনকারী। সৌদি আরবের অবস্থান এখন যেন নতুন দিক নির্দেশনা দিচ্ছে পুরো আরব বিশ্বকে। রিয়াদ চুপ করে নেই, বরং বলছে, যে শান্তি দখলের ওপর দাঁড়ায় তা শান্তি নয়, প্রতারণা। রিয়াদ যেন এক ভিন্ন পথ বেছে নিয়েছে, সমঝোতার নয়, প্রতিবাদে। এবং সেই প্রতিবাদের ভাষা এখন সমগ্র আরব দুনিয়ায় প্রতিধ্বনিত হচ্ছে। যখন ফিলিস্তিনের মাটিতে আগুন, তখন সৌদি আরব যেন বলছে, আমরা নীরব থাকব না। ন্যায়ের সূর্য পশ্চিম তীরের আকাশেও উঠবে। আর এই ঘোষণায় এক ঝলক দেখা যাচ্ছে সেই পুরনো আরব শক্তি, যে শক্তি দমন নয়, প্রতিরোধে বিশ্বাস করে, যে শক্তি এখন আবার ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে প্রস্তুত। ইরানের আকাশ। হঠাৎ তেহরানের সামরিক সদর দপ্তরে একটি জরুরি বার্তা পৌঁছায়। একটি অজানা স্টেলথ ড্রোন ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছে। সেটি ছিল আমেরিকার তৈরি লকহিড মার্টিনের অত্যাধুনিক RQ-170 সেন্টিনেল ড্রোন। পঞ্চম প্রজন্মের এই ড্রোনটিকে তখন পর্যন্ত কোনো দেশের রাডার সহজে ধরতে পারত না। কিন্তু সেদিন ভাগ্য ছিল ভিন্ন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট সক্রিয় করে। কয়েক মিনিটের মধ্যে ড্রোনটির জিপিএস সিগন্যাল জ্যাম করা হয় এবং অলৌকিক বা আশ্চর্যজনকভাবে সেটি প্রায় অক্ষত অবস্থায় ইরানের মাটিতে অবতরণ করে। সামরিক রহস্য ফাঁস, আমেরিকার দুঃস্বপ্ন। 2011 সালের এই ঘটনা দ্রুতই বিশ্বজুড়ে এক বিরাট ভূ রাজনৈতিক বিষয়ে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা তখন মন্তব্য করেছিলেন, RQ-170 সেন্টিনেল একটি চলমান প্রযুক্তিগত ল্যাবরেটরি। এটি ইরানের হাতে পড়া মানে যুক্তরাষ্ট্রের সামরিক রহস্য ফাঁস হয়ে যাওয়া। ওয়াশিংটন পোস্টে লিখেছিল, ড্রোনটি হারানো কেবল একটি যন্ত্র হারানো নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের গোপন সামরিক সফটওয়্যারের এক অনবদ্য ক্ষতি। প্রায় 2000 কিলোমিটার রেঞ্জের এই ড্রোনটি তখন ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কিন্তু সেই প্রযুক্তি রাতারাতি পরিণত হলো আমেরিকার জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নে। রিভার্স ইঞ্জিনিয়ারিং এ জন্ম নিল শাহিদ ড্রোন। ইরানের হাতে ধরা পড়ার পর শুরু হয় এক নতুন অধ্যায়, রিভার্স ইঞ্জিনিয়ারিং। ইরানের প্রকৌশলীরা মাত্র 18 মাসে ড্রোনটির মূল কাঠামো পুনর্নির্মাণ করতে সক্ষম হন।
এর ফলস্বরূপ জন্ম নেয় ইরানের নিজস্ব শাহেদ 191 এবং শাহেদ 197 সিরিজের ড্রোন। ইসরায়েলি সংবাদ মাধ্যম বিশ্লেষণ করে বলেছে, ইরান শুধু কপি করেনি, বরং প্রযুক্তিটিকে নতুন স্তরে উন্নীত করেছে। শাহেদ এখন শুধু নজরদারি ড্রোন নয়, এটি এখন আক্রমণাত্মক অস্ত্র। ড্রোনটির প্যালোড 500 কেজি থেকে বাড়িয়ে 100 কেজি ধরা হয়েছে এবং এতে যুক্ত করা হয়েছে 3টি ইয়ার্ড টু গ্রাউন্ড মিসাইল। এই মডেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর উন্নত ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি। ইরান দাবি করেছে এই ড্রোন শত্রু রাডারকে ধোঁকা দিতে সক্ষম এবং প্রয়োজন হলে ভুল সংকেত পাঠিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ভেঙে দিতে পারে। ডিফেন্স পোস্ট লিখেছে, RQ-170 ছিল যুক্তরাষ্ট্রের গর্ব, কিন্তু প্রযুক্তির পুনর্জন্ম এখন তেহরানের হাতে। ইসরায়েলের সবচেয়ে বড় ভয় এখন এই শাহেদ ড্রোন। বিশ্লেষকরা বলছেন, যদি ইরান একযোগে শাহেদ ড্রোন দিয়ে প্রথম আঘাত হানে, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা ডেভিড স্লিং সিস্টেম অন্তত 60 থেকে 70% অচল হয়ে পড়তে পারে, কারণ স্টেলথ প্রযুক্তির এই ড্রোনগুলো শনাক্ত করা তাদের পক্ষে সবসময় সম্ভব নয়। প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে ইরানের অন্যান্য সাধারণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহজেই ইসরায়েলি শহরগুলোতে আঘাত হানতে পারবে। ইরানের এই প্রযুক্তিগত উদ্ভাবন তাকে শুধু আত্মনির্ভরশীল সামরিক শক্তিতে পরিণত করেনি, বরং আন্তর্জাতিক অস্ত্র বাজারেও জায়গা করে নিয়েছে। আজ রাশিয়াও ইরান থেকে ড্রোন কিনেছে। প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি করবে? বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের সক্ষমতা যত বাড়ছে, যুদ্ধের ঝুঁকি ততই বাড়ছে। তেহরানের সামরিক ঘাঁটিতে এখন সারি সারি দাঁড়িয়ে আছে শাহেদ ড্রোন। প্রশ্ন হলো, কখন সেই মুহূর্ত আসবে যখন ইরানের আকাশ থেকে একদল স্টেলথ ড্রোন একসাথে উড়ে গিয়ে ইতিহাস বদলে দেবে? এনপিটির বাঁধন ছিঁড়ে ইরান কি পারমাণবিক অস্ত্রের পথে? তেহরানের সীমাহীন ক্ষেপণাস্ত্রের ঘোষণা, মনস্তাত্ত্বিক যুদ্ধ নাকি নতুন বৈশ্বিক ভারসাম্যের সূচনা? এই মুহূর্তে সারা বিশ্বকে থামিয়ে দিয়েছে একটি মাত্র প্রশ্ন, ইরান কি এখন এনপিটি চুক্তির বাঁধা ভেঙে পারমাণবিক অস্ত্র তৈরির পথে? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ঘোষণা ছিল স্পষ্ট, ইরান IAEA এর সাথে পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছে। এর অর্থ কার্যত ইরান এখন আর কোনো বহিরাগত সংস্থার কাছে তার পারমাণবিক কর্মসূচির জন্য জবাবদিহি করবে না। এই ঘোষণার পর বিশ্ব জুড়ে প্রশ্ন উঠেছে, তাহলে কি ইরান এবার পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিতে যাচ্ছে, নাকি পশ্চিমা জোটকে এক মনস্তাত্ত্বিক ধাক্কা দিতে তেহরান খেলছে এক নতুন ভূ রাজনৈতিক দাবার চাল? এনপিটি বা নন প্রলিফারেশন ট্রিটি হলো পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের জন্য জাতিসংঘের একটি বৈশ্বিক চুক্তি। এই চুক্তিতে থাকা দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখন কোনো দেশ এই চুক্তি স্থগিত করে বা বেরিয়ে আসে, তখন তার মানে হলো সেই দেশ নিজের পারমাণবিক কর্মসূচির ওপর আর কোনো নজরদারি মেনে নেবে না। কূটনৈতিক মহলে কানাঘুষা শুরু হয়েছে, ইরান কি তাহলে এবার স্বাধীন পরমাণু রাষ্ট্রের পথে হাঁটছে? বিশ্লেষকরা বলছেন, গত জুন মাসে ইসরায়েলি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বহু পরমাণু বিজ্ঞানী নিহত হওয়া এবং স্থাপনা ধ্বংসের পরই এই সিদ্ধান্তে বীজ রোপিত হয়েছিল। তেহরান এখন বলছে, তোমরা আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছ, এখন আমরা নিজেদের মতো চলব। ক্ষেপণাস্ত্রের সীমা তুলে নিলেন খামেনি। ইরানের সিদ্ধান্ত শুধু পরমাণু চুক্তি পর্যন্তই থামেনি, এর চেয়েও বড় পদক্ষেপ এসেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছ থেকে। দীর্ঘদিন ধরে 2200 কিলোমিটার পর্যন্ত সীমা ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, কিন্তু এখন সেই সীমা আর নেই। এর অর্থ কি দাঁড়ায়? ইরান এখন চাইলে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে যা ইউরোপের গভীরে, এমনকি মার্কিন ঘাঁটিতেও পৌঁছাতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই সীমাহীন ক্ষেপণাস্ত্র ঘোষণা আসলে প্রতিশোধের প্রতিধ্বনি। তেহরানের সশস্ত্র বাহিনীর বিচার বিভাগের প্রধান আহমদ রেজা কাপুর খান তো স্পষ্ট করে বলেছেন, আমেরিকানরা ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জ 500 কিলোমিটারের নিচে নামানোর স্বপ্ন নিয়েই মরবে, অর্থাৎ ক্ষেপণাস্ত্র এখন জাতীয় মর্যাদার প্রতীক। ইরানের সামরিক কাঠামোতে চলছে এক অভূতপূর্ব জাগরণ। দেশটির রেভলিউশনারি গার্ড কর্পস আজ মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এক সামরিক ইউনিট। তাদের হাতে এখন এমন অস্ত্র আছে যা 3000 কিলোমিটার দূরত্বেও আঘাত হানতে পারে। নৌবাহিনী হাতে নিয়েছে ফাতে কাদির নামের সাবমেরিন, আর আকাশে আছে খুররমশর 4, যার গতি শব্দের চেয়েও 3 গুণ বেশি।
ইরানের চোখে প্রতিটি ক্ষেপণাস্ত্র শুধু ইস্পাত নয়, বরং তা হলো পশ্চিমা আধিপত্যের অপমানের জবাব। প্রেক্ষাপট এখন পরিষ্কার, ইরান আর কোনো বাধা মানছে না, না এনপিটি, না ক্ষেপণাস্ত্রের সীমা, না পশ্চিমা চাপ। প্রশ্ন হলো, এখন যখন তেহরান পরমাণু ও ক্ষেপণাস্ত্র দুই দিকেই সীমাহীন হয়ে উঠছে, তখন কি মধ্যপ্রাচ্য ঢুকছে এক নতুন অস্ত্র প্রতিযোগিতার যুগে? নাকি এই ইরানই তৈরি করবে নতুন বৈশ্বিক ভারসাম্য, যেখানে প্রতিরোধী হবে শান্তির নতুন সংজ্ঞা? ইসরায়েল ইরানের সঙ্গে নতুন যুদ্ধ চায় না, রাশিয়ার মাধ্যমে এসেছে নেতানিয়াহুর বার্তা। এক নাটকীয় কূটনৈতিক ঘটনার মধ্যে ইরানের জ্যেষ্ঠ কূটনৈতিক আব্বাস আরাকচি জানিয়েছেন, রাশিয়ার মাধ্যমে তেহরান একটি গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছে। বার্তাটি এসেছিল স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে, যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল ইরানের সঙ্গে নতুন করে আর কোনো যুদ্ধ চায় না। এই তথ্য প্রকাশ করেছেন আরাকচি নিজেই ইরানের সরকারি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে। তিনি বলেন, আমরা বর্তমানে প্রমাণ ও নথি সংগ্রহ করছি। এই অনুরোধটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসেছিল। মিস্টার উইটকাফ নামের এক মার্কিন প্রতিনিধি জানিয়েছিলেন, তিনি ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু ইরান স্পষ্ট শর্ত দিয়েছে। আরাকচির ভাষায়, আমরা অতীতের মতোই চাই আলোচনায় 3টি ইউরোপীয় দেশও অংশ নিক। পাশাপাশি প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে মিস্টার ইয়োস্কিকেও টেবিলে থাকতে হবে। তেহরান জানিয়েছে তারা আলোচনায় আগ্রহী, কিন্তু তাদের সার্বভৌম মর্যাদার প্রশ্নে কোনো ছাড় দেবে না। আরাকচি বলেন, 3 দিন আগে নেতানিয়াহু ও পুতিনের মধ্যে ফোন আলাপ হয়েছিল। পরদিন সকালে রাশিয়া আমাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। সেখানে জানানো হয়, নেতানিয়াহু ইরানের সঙ্গে আর কোনো যুদ্ধে জড়াতে চান না, নতুন সংঘাতেরও পক্ষপাতী নন। রাশিয়া এই বার্তাটি তেহরানকে জানায় এবং পরে পুতিন নিজেই তা প্রকাশ্যে ঘোষণা করেন। পুতিন বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে আমাদের আস্থাভিত্তিক যোগাযোগ অব্যাহত রেখেছি। ইসরায়েলের নেতারা আমাদের জানিয়েছেন যে তারা তেহরানের কাছে একটি বার্তা পাঠাতে চান, আর সেটি হলো তারা ইরানের সঙ্গে উত্তেজনা আরও হ্রাস করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে আর কোনো সংঘাতে জড়াতে আগ্রহী নন। ইসরায়েলি নেতারা আমাদের অনুরোধ করেছেন আমরা যেন আমাদের ইরানি বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দিই। আরাকচির মতে, এটি ইরান রাশিয়া সম্পর্কের গভীর আস্থার প্রতিফলন। দুই দেশ এখন এমন এক চুক্তিতে স্বাক্ষর করেছে যা তাদের দীর্ঘমেয়াদী সম্পর্ককে আরও স্থায়ী করবে। ইরান বলছে, রাশিয়া ও চীনের সঙ্গে তাদের সম্পর্ক এখন কৌশলগত পর্যায়ে পৌঁছেছে। মার্কিন নিষেধাজ্ঞা, পশ্চিমা চাপ কিছুই তেহরানের আত্মবিশ্বাস নষ্ট করতে পারেনি। আমরা আত্মনির্ভর, বিশ্ব জানুক ইরান আর আগের ইরান নয়, বলেন আরাকচি। তিনি আরো বলেন, আমাদের পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ঐতিহাসিকভাবে দৃঢ়। আফগানিস্তানে নতুন সরকার এলেও আমরা সংলাপ চালিয়ে যাচ্ছি। আরাকচি জানান, তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, যেখানে উভয় দেশ সম্মত হয়েছে যে সীমান্ত সংঘাত বন্ধের সংযমই একমাত্র পথ। তার ভাষায়, ইরান, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে স্থিতিশীলতা মানে গোটা অঞ্চলের স্থিতিশীলতা। তিনি আরো যোগ করেন, আমরা চাই আফগান বিষয়ে আমাদের দুই দেশের বিশেষ প্রতিনিধিরা একে অপরের সঙ্গে মতবিনিময় করুক। আল্লাহর ইচ্ছায় আমরা এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাব। এভাবেই যেখানে বিশ্ব জুড়ে যুদ্ধের গন্ধ ভেসে আসছে, সেখানে তেহরানের কূটনৈতিক মঞ্চ থেকে ভেসে এলো এক ভিন্ন বার্তা। ইরান ভয় দেখায় না, বরং ভারসাম্য রক্ষা করে। রাশিয়ার কণ্ঠে প্রতিধ্বনিত হলো সেই বাস্তবতা। ইসরায়েল জানে, ইরানের সঙ্গে যুদ্ধ মানে আগুনে ঝাঁপ দেয়া। গোপন যুদ্ধের উন্মোচন, তেল আবিবের নিচে ইরানের লক্ষ্যভেদ। 13 জুনের রাত আকাশে ভেসে ওঠে একের পর এক আগুনের রেখা। ইরান তখন বলেছিল এটি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা, কিন্তু কয়েক সপ্তাহ পর এক বিস্ফোরক রিপোর্ট জানালো অন্য কথা। সেই ক্ষেপণাস্ত্রগুলো নাকি আঘাত হেনেছিল তেল আবিবের বিলাসবহুল দ্য ভিঞ্চি টাওয়ারের নিচে লুকানো এক গোপন মার্কিন ইসরায়েলি সামরিক ঘাঁটিতে। দ্য গ্রে জোন নামের একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই ভূগর্ভস্থ স্থাপনাটির নাম ছিল সাইট 81, এক যৌথ কমান্ড সেন্টার যেখানে ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তা ও মার্কিন প্রকৌশলীরা একসঙ্গে কাজ করতেন। তেল আবিব, যে শহরটি সাধারণত সৈকত, রাত্রিজীবন ও আধুনিক স্থাপত্যের জন্য পরিচিত, সেখানে যুদ্ধের এই ছায়া অনেকের জন্যই অপ্রত্যাশিত। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিলাসবহুল দ্য ভিঞ্চি টাওয়ারের নিচে বহু বছর আগে শুরু হয়েছিল একটি গোপন প্রকল্প, যা 2013 সালে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কর্পসের তত্ত্বাবধানে সম্প্রসারিত হয়।
ভূ অবস্থানগত তথ্য, ফাঁস হওয়া ইমেইল ও সামরিক নথি অনুসারে ঘাঁটিটি প্রায় ৬,০০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত এবং বিশেষভাবে তৈরি ছিল ইলেকট্রনিক যুদ্ধ ও গোয়েন্দা যোগাযোগ পরিচালনার জন্য। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে এটি ছিল এক ধরনের স্থায়ী কেন্দ্র, যেখান থেকে গাজার অভিযানের কৌশল, সাইবার অপারেশন এবং ইরান সংক্রান্ত নজরদারি পরিচালিত হতো। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি পুলিশ দ্রুত তেল আভিভের ওই অঞ্চল সিল করে দেয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে সেই হামলার খবর প্রকাশ হতে 2 সপ্তাহ বিলম্ব হয়, যা ফ্রান্স 24 পর্যবেক্ষণ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তখন দাবি করে আমাদের ক্ষেপণাস্ত্র সামরিক গোয়েন্দা লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, তবে ইসরায়েলের কোনো মন্তব্য করেনি। এই নীরবতা থেকেই বিতর্কের জন্ম। ইসরায়েল কি সত্যিই বেসামরিক আবাসনের নিচে গোপন সামরিক স্থাপনা তৈরি করেছিল? দ্য গ্রে জোন অভিযোগ করেছে এই সেটআপ মানব ঢালের ভণ্ডামি, যেখানে সাধারণ মানুষকে অজান্তে যুদ্ধের ঢালের মতো ব্যবহার করা হয়েছে। ইরানের শক্তির বার্তা। বিশ্লেষকদের মতে এই হামলা ইরানের নতুন সামরিক আত্মবিশ্বাসের প্রতীক। গত কয়েক বছরে ইরান দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাইবার যুদ্ধ সক্ষমতায় ব্যাপক বিনিয়োগ করেছে। যদি এই রিপোর্ট সঠিক হয়, তাহলে তেল আভিভের গভীরে এমন একটি লক্ষ্যভেদ করা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, এটি রাজনৈতিক বার্তা। ইসরায়েলের হৃদয়েও আমরা পৌঁছাতে পারি। এটি এমন এক সময়ে ঘটল যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই গাজা এবং হিজবুল্লাহ ইস্যুতে বাড়তি চাপের মুখে। ফলে ইরানের এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক শক্তি ও সাহসের প্রদর্শন বলেই দেখছেন। গোপনীয়তার আবরণে যুদ্ধ। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ অস্বীকার বা স্বীকার করেনি, তবে ঘটনাটি তেল আভিভের সামরিক গোপনীয়তা ও সেন্সরশিপ নীতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। একদিকে ইরান তার সামরিক সক্ষমতা দিয়ে বার্তা দিতে চাইছে, আমরা নজর রাখছি। হামাসের পর নতুন হুমকি। ইরান সমর্থিত হুথিদের সতর্কবার্তা ইসরায়েলকে। গাজার যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যেন সাময়িক শান্তির নিঃশ্বাস, কিন্তু সেই নীরবতার ভেতরেই নতুন এক বার্তা আসছে ইয়েমেন থেকে। হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি। তারা বলছে যুদ্ধবিরতি শেষ নয়, এটি নজরদারির শুরু। এই সতর্কবার্তা এমন এক সময় এসেছে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে মার্কিন সমর্থিত শান্তি চুক্তি কার্যকর হয়েছে এবং যুক্তরাষ্ট্র সহ কয়েকটি আরব দেশ গাজায় স্থিতিশীলতার পথে এগোচ্ছে। কিন্তু ইয়েমেনের রাজধানী সানায় এক অনুষ্ঠানে হুথি সুপ্রিম কাউন্সিলের প্রধান মাহদি আল মাশাত জানিয়ে দেন তাদের নজর এখন সরাসরি ইসরায়েলের দিকে। আমরা যুদ্ধবিরতির বাস্তবায়ন নজরে রাখব। আল মাশাত বলেন, ইয়েমেন যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন ও গাজায় সাহায্যের প্রবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। কোনো অগ্রগতি বা পরিবর্তন ঘটলে আমরা দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তিনি আরও যোগ করেন, আমরা আমাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছি যাতে শত্রুর আধুনিক প্রযুক্তির মোকাবিলা করা যায়। আমাদের লক্ষ্য হলো প্রতিরোধ তৈরি করা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এই বার্তাকে ইসরায়েল বিরোধী জোটের নতুন ইঙ্গিত হিসেবে দেখছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। হামাসের সাথে যুদ্ধবিরতির পর অনেকে ভেবেছিলেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমবে, কিন্তু হুথিদের এই হুমকি নতুন এক সম্ভাব্য ফ্রন্টের ইঙ্গিত দিচ্ছে। হুথিরা ইরান সমর্থিত শিয়া বিদ্রোহী গোষ্ঠী, যারা গত কয়েক বছর ধরে ইয়েমেনে সৌদি সমর্থিত জোটের বিরুদ্ধে যুদ্ধ করছে। গাজার যুদ্ধ চলাকালীন তারা একাধিকবার লোহিত সাগর ও এডেন উপসাগর এলাকায় ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল। বিশ্লেষকদের মতে এখন তারা কূটনৈতিক ভাষায় আবারও ইসরায়েলকে হুঁশিয়ারি দিচ্ছে, এইবার ইসলামিক ঐক্যের নামে। গাজায় শান্তি, কিন্তু ছায়াযুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়েছে। 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া এই চুক্তিতে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকা থেকে পর্যায়ক্রমে সরে দাঁড়াচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংসদে ভাষণে বলেছেন, এই চুক্তি নতুন যুগের সূচনা। তবে তার বক্তৃতার মধ্যে ইয়েমেন থেকে আসা হুথিদের সতর্কবার্তা সেই আশাকে ম্লান করে দিয়েছে। একই সময়ে মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট, মিশরের নেতা এবং কাতারের আমির গাজার ভবিষ্যৎ নিয়ে যৌথভাবে একটি নথিতে স্বাক্ষর করেছেন। সেখানে শান্তি ও অর্থনৈতিক পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ইয়েমেনের হুথিদের মতে এই চুক্তি এখনও ইসরায়েলের সুবিধামূলক এবং মুসলিম বিশ্বের একক অবস্থান তৈরি না হলে স্থায়ী শান্তি সম্ভব নয়। হামাস আপাতত অস্ত্র নামালেও তাদের ছায়া ও সমর্থন এখন হুথিদের ভাষণে প্রতিধ্বনিত হচ্ছে। ইরান যেভাবে হামাস ও হুথি উভয় গোষ্ঠীকেই সমর্থন দিচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যে নতুন এক শক্তির সমীকরণ তৈরি হচ্ছে। হুথিদের বার্তা স্পষ্ট, গাজা যুদ্ধবিরতি শেষ নয়, এটি কেবল এক বিরতি। আর এই বিরতির মাঝেই ইরান সমর্থিত গোষ্ঠীগুলো তাদের অবস্থান আরও শক্ত করছে।
ইরানের মিসাইল হুঁশিয়ারি ও ভেনেজুয়েলায় নতুন যুদ্ধের ছায়া। মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা দুই মহাদেশের রাজনীতিতে হঠাৎই ঝড় উঠেছে। রাশিয়া ভেনেজুয়েলায় যুদ্ধ প্রবেশের ইঙ্গিত দেওয়ার পর এবার ইরান জানিয়েছে তারা বিশ্বের জন্য মিসাইল রপ্তানির প্রস্তুতিতে আছে। বিশ্লেষকরা বলছেন এটি কেবল এক ঘোষণাই নয়, এ যেন যুক্তরাষ্ট্রের দিকে এক নতুন কৌশলগত বার্তা। হঠাৎ বদলে যাওয়া খেলার মাঠ। ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর প্রধান জেনারেল আলী রেজা তানসিরি ঘোষণা দেন দেশটি এখন সংবেদনশীল সামরিক প্রযুক্তিতে সম্পূর্ণ আত্মনির্ভর এবং আন্তর্জাতিক বাজারে তাদের পণ্য রপ্তানির জন্য প্রস্তুত। আমরা গর্বিত যে এখন আমরা নিজেরাই মিসাইল, ড্রোন ও সামরিক যান তৈরি করে রপ্তানি করতে পারি, বলেন তিনি তেহরান টাইমসকে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ওয়াশিংটন 4টি ড্রাগ কার্টেলবাহী নৌকা ধ্বংসের দাবি করেছে, যেখানে ভেনেজুয়েলা বলছে এগুলো ছিল নিরীহ বেসামরিক জাহাজ এবং এই হামলায় 20 জনেরও বেশি নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আমরা মাদক কারবারি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আত্মরক্ষার যুদ্ধ করছি এবং ভেনেজুয়েলার কার্টেল দে লস সোলাস এবং ক্রেন দে আরাগুয়াকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন। রাশিয়া ও ইরান নতুন জোটের ইঙ্গিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ও ইরান ভেনেজুয়েলার পক্ষ নিয়ে দাঁড়িয়েছে। রুশ প্রতিনিধির বক্তব্যে স্পষ্ট সতর্কবার্তা ছিল, মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ভেনেজুয়েলার উপকূলে কেবল অভ্যাস নয়, বরং সম্ভবত আক্রমণের প্রস্তুতি। মস্কো ও তেহরানের এই অবস্থান অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল। মধ্যপ্রাচ্যের মিত্ররা এবার লাতিন আমেরিকার রাজনৈতিক মঞ্চে পা রাখতে চলেছে, এ যেন বিশ্ব রাজনীতির নতুন টুইস্ট। ইরানের শক্তি ও বার্তা। যদিও ইরান নিজেই কঠোর মার্কিন নিষেধাজ্ঞা, ড্রোন হামলা ও পারমাণবিক স্থাপনায় আঘাতের মুখে রয়েছে, তবুও দেশটি সামরিক প্রযুক্তিতে অবিশ্বাস্য অগ্রগতি দেখাচ্ছে। গত জুনে ইরান ইসরায়েলে ডজন খানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা তাদের 3 স্তরের প্রতিরক্ষা ভেদ করেছিল। এছাড়া ইরানের শাহেদ ড্রোন এখন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রকৌশলীদের কাছেও অনুকরণের মডেল হয়ে উঠেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সম্প্রতি ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা সীমা শিথিল করার ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যার পাল্লা 8000 কিলোমিটার, যা যুক্তরাষ্ট্রের উপকূলে পৌঁছাতে মাত্র 3000 কিলোমিটার কম। তেহরান অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ইরান কোনো যুদ্ধ চায় না, কিন্তু কেউ আঘাত করলে তাৎক্ষণিক জবাব দিতে হবে। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলাকে নিয়ে উদ্ভূত এই সংকট কেবল লাতিন আমেরিকার নয়, এটি বিশ্ব রাজনীতির নতুন পরীক্ষার মঞ্চ। রাশিয়া ও ইরানের ঐক্য যদি বাস্তব পদক্ষেপে রূপ দেয়, তবে যুক্তরাষ্ট্রের প্রভাব ক্ষেত্রে এক নতুন শক্তিশালী অক্ষ গড়ে উঠতে পারে। ইরানের বার্তা স্পষ্ট, নিষেধাজ্ঞা বা চাপ দিয়ে আর তাদের থামানো যাবে না। তাদের মিসাইল, ড্রোন ও প্রযুক্তি এখন কেবল প্রতিরক্ষা নয়, বরং বিশ্বের শক্তির এক নতুন সংজ্ঞা দিচ্ছে। ইরানের সামরিক প্রযুক্তি, মধ্যপ্রাচ্যের শক্তির নতুন মানচিত্র। কে বলেছিল ইরান শুধু ইতিহাসের দেশ? আজকের ইরান হলো প্রযুক্তির দেশ, এক দেশ যাকে থামানো ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। সামরিক শক্তির নতুন সংজ্ঞা লিখছে তেহরান। আকাশ থেকে সাগর, সাগর থেকে মহাকাশ, প্রতিটি দিকেই ইরান এখন বিশ্ব শক্তিদের চোখে কাঁটা হয়ে উঠেছে। ইরানের সামরিক শক্তির এই উত্থান হঠাৎ নয়। দীর্ঘ নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও দেশটি নিজস্ব প্রযুক্তিতে গড়ে তুলেছে এমন সব অস্ত্র যা এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘুম কেড়ে নিচ্ছে। সবচেয়ে আলোচিত প্রযুক্তি হলো সেজ্জিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি 2 ধাপ বিশিষ্ট কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 2500 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ ইরানের সীমান্ত থেকে এটি সহজে পৌঁছে যেতে পারে ইসরায়েল বা সৌদি আরবের সামরিক ঘাঁটিতে। সেজ্জিলের সবচেয়ে বড় শক্তি এর চলমান নকশা, মুহূর্তে স্থান বদলে আঘাত হানতে পারে। এরপর আসে ইরানের স্বপ্নের যুদ্ধ বিমান কাহের F-313। এটি দেশীয়ভাবে তৈরি একক আসনের স্টেলথ জেট। রাডারে ধরা পড়ে না সহজে, নিম্ন উচ্চতায় উঠতে পারে এবং বোমা বা মিসাইল উভয়ই বহন করতে সক্ষম। যদিও পশ্চিমা বিশ্লেষকরা এর বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, তবুও ইরান বলছে এই বিমান ইতিমধ্যেই উড্ডয়নের জন্য প্রস্তুত। আকাশে শত্রুর হুমকি মোকাবিলায় ইরানের আরেক গর্ব বাভার 373। এটি অনেকের মতে রাশিয়ার S-400 এর সমকক্ষ।
সর্বোচ্চ ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা ঘণ্টায় ম্যাক ৮ গতিতে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। ইরানের বিজ্ঞানীরা নিজেরাই বানিয়েছেন এই রাডার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা প্রমাণ করে তারা আর কারো ওপর নির্ভরশীল নয়। সামরিক নজরদারিতে যুক্ত হয়েছে আলবোর্স 3D রাডার। এটি একসাথে ৩০০টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে, এমনকি নিচু উচ্চতার ড্রোন বা স্টেলথ জেটও এতে ধরা পড়ে। ৪৫০ কিলোমিটার দূর থেকে শত্রু শনাক্ত করতে পারা এই রাডার এখন ইরানের আকাশসীমার নীরব প্রহরী। স্থলে যুদ্ধের জন্য রয়েছে কারার প্রধান যুদ্ধ ট্যাঙ্ক T-90 ও M1 আব্রামসের মিশ্র রূপ। এতে আছে লেজার রেঞ্জ ফাইন্ডার, কম্পিউটার নির্ভর টার্গেটিং সিস্টেম এবং ১২৫ মিমি কামান। এক ট্যাঙ্ক জ্বালানিতে ৫০০ কিলোমিটার চলতে পারে এটি। সাগরে ইরানের গোপন শক্তি হল গাদির ক্লাস সাবমেরিন। পারস্য উপসাগরের অগভীর জলে লুকিয়ে থাকা এই সাবমেরিন শত্রুর নজর এড়িয়ে মুহূর্তেই মিসাইল ছুটতে পারে। ড্রোন যুদ্ধেও ইরান দেখিয়েছে বিপুল অগ্রগতি। মোহাজের 10 ড্রোন ২৪ ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে, ২০০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে আর ৩০০ কেজি বোমা বহন করতে পারে। এটি ইরানের গোয়েন্দা ও আক্রমণ দুই দিকেই একসাথে কাজ করছে। কিন্তু সবচেয়ে বড় চমক এসেছে কাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থেকে। ম্যাক ১৫ গতিতে উঠতে সক্ষম এই অস্ত্র শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় অর্থহীন করে দিচ্ছে। আমেরিকাও জানে এই ক্ষেপণাস্ত্র আকাশে উঠলে আটকানো অসম্ভব। সবশেষে আছে শহীদ সোলেমানি যুদ্ধ জাহাজ, ইরানের নৌবাহিনীর গর্ব। এতে রয়েছে উন্নত রাডার, ড্রোন ডেক, দ্রুতগামী নৌকা নামানোর ক্রেন এবং ভয়ঙ্কর মিসাইল সিস্টেম। একসময় যাকে নিষিদ্ধ দেশ বলা হতো, আজ সেই ইরান প্রযুক্তির শক্তিতে মধ্যপ্রাচ্যের ভারসাম্য পাল্টে দিচ্ছে। নিষেধাজ্ঞা যতই বাড়ুক, ইরানের প্রতিরোধ যেন আরো দৃঢ় হয়। এটাই নতুন ইরান, যে ভয় পায় না, বরং ভয় দেখায়। গাজায় যুদ্ধবিরতির পরও পুরো অঞ্চল এখনো টগবগ করছে। রক্তাক্ত ২ বছরের যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, আর এর কেন্দ্রবিন্দুতেই এখন তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় আন্তর্জাতিক টাস্ক ফোর্স পাঠাতে সবুজ সংকেত দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে তুর্কি সেনারা গাজা মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি বাস্তবায়ন ও শান্তি বজায় রাখতে তুর্কি সেনারা আন্তর্জাতিক টাস্ক ফোর্সে যোগ দেবে। এই নিয়ে আলোচনা করতে ইতিমধ্যেই মিশরের শার্ম আল শেখে পৌঁছেছে তুর্কি সামরিক প্রতিনিধি দল। তুরস্ক এই প্রথম নয়, বহুবার গাজা সংকটে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নিয়েছে। কিন্তু এবারে বিষয়টা অন্যরকম। যুদ্ধবিরতির পর গাজায় আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠন মানে সেখানে এক নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা শুরু। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির আলোচনায় ঘনিষ্ঠ ভূমিকা রাখা তুরস্ক এবার শুধু কূটনৈতিকভাবে নয়, সামরিকভাবেও মাঠে নামছে। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুরস্ক যুদ্ধবিরতি বাস্তবায়ন তদারকির টাস্ক ফোর্সে অংশ নেবে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। একই দিনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক ও কাতার এই ৪ দেশ মিলে চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে। এই জোটই যুদ্ধবিরতির পরে শান্তি ও মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় করবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইসরায়েলে ২০০ সেনা পাঠাবে, কিন্তু ফিলিস্তিনি ভূখণ্ডে কোনোভাবেই মোতায়েন হবে না। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গাজায় সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার CMCC তৈরি করবে, যার কাজ হবে মানবিক সহায়তা ও নিরাপত্তা তদারকি। অন্যদিকে তুরস্কের অবস্থান আরও দৃঢ়। তারা শুধু তদারক নয়, মাঠে সক্রিয় উপস্থিতি চায়। এরদোয়ান বহুবার বলেছেন, গাজায় শান্তি মানে শুধু যুদ্ধ থামানো নয়, ইসরায়েলি আগ্রাসন ঠেকানো। এই অবস্থানই পশ্চিমা জোটের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক অনেকটা টানা পড়ে নেয়। মিশরে ৩ দিন ধরে পর্দার আড়ালে চলা নিবিড় আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল এবং হামাস তার প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে। চুক্তির প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হলে পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা শুরু হবে। তবে সেই পথ খুব একটা সহজ হবে না, কারণ সেখানে অনেক বিতর্কিত বিষয় রয়েছে। প্রস্তাবনা অনুযায়ী উভয় পক্ষ রাজি থাকলে যুদ্ধ অবিলম্বে শেষ হয়ে যাবে। গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে এবং সেখানকার সব সামরিক ও সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হবে। গাজার শাসনভার সাময়িকভাবে ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের একটি অন্তর্বর্তীকালীন কমিটির হাতে দেওয়া হবে। এই কমিটির কার্যক্রম তত্ত্বাবধান করবে একটি শান্তি বোর্ড, যার নেতৃত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প, এবং বোর্ডে আরও থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। অস্ত্র ছাড়বে হামাস? যুদ্ধবিরতির মাঝেও উত্তাল প্রশ্ন।
গাজায় যুদ্ধ থেমেছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিও হয়েছে। কিন্তু এখন বড় প্রশ্ন, হামাস কি আসলেই অস্ত্র ছাড়বে? এই প্রশ্নেই আটকে আছে চুক্তির ভবিষ্যৎ। ইসরায়েল চায় হামাস পুরোপুরি অস্ত্র জমা দিক, গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিক, এমনকি সংগঠন হিসেবেও ভেঙে পড়ুক। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। হামাস প্রকাশ্যে অস্ত্র সমর্পণের যে কোনো দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে কিছু বিশেষজ্ঞ বলছেন হামাস গোপনে আলোচনায় কিছু ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের গবেষক হিউ লোভ্যাটের ভাষায় অস্ত্র ছাড়ার বিষয়ে হামাসের অবস্থান এখন সবচেয়ে বেশি বদলেছে। তিনি আরও জানান, হামাস কিছু আক্রমণাত্মক অস্ত্র, বিশেষ করে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সমর্পণে আগ্রহ দেখিয়েছে। তবে হালকা অস্ত্র, সুড়ঙ্গ ব্যবস্থার মানচিত্র কিংবা প্রতিরোধমূলক ক্ষমতা তারা ছাড়বে না বলেই মনে করা হচ্ছে। হামাস অস্ত্র ছাড়বে, কিন্তু শর্ত সাপেক্ষে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গবেষক আজমি কেশাউই মনে করেন, হামাস তখনই অস্ত্র ছাড়বে যখন ইসরায়েলি দখল শেষ হবে এবং একটি গ্রহণযোগ্য ফিলিস্তিনি নেতৃত্ব গাজার দায়িত্ব নেবে। কেশাউই বলেন, হামাস তাদের অস্ত্র শুধু তখনই দেবে যখন এগুলোর আর দরকার থাকবে না, অর্থাৎ প্রতিরোধের পথ পুরোপুরি বন্ধ হলে তবেই নিরস্ত্রীকরণ সম্ভব। এটাই হামাসের মূল বার্তা। গাজার মাটিতে এখন শুধু হামাস নয়, আরও সশস্ত্র গোষ্ঠী রয়েছে, পিআইজে, পিইএলপি, আল আকসা ব্রিগেড সহ অনেকেই। পাশাপাশি ইসরায়েলের সহায়তায় গড়ে ওঠা গ্যাংয়ের দাপট বাড়ছে, যারা লুট করছে, মানুষকে হয়রানি করছে। তাই অনেক গাজাবাসীর বিশ্বাস, হামাসের অস্ত্র থাকা দরকার যেন গ্যাংদের ঠেকানো যায় এবং গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত থাকে। অন্তর্বর্তীকালীন ফোর্সের সহযোগিতা। বিশ্লেষক হিউ ল্যাভট বলেন, হামাস একটি আন্তর্জাতিক টাস্ক ফোর্সকে সহযোগিতা করতে পারে যদি ওই ফোর্স সন্ত্রাস বিরোধী কোনো ভূমিকা না রাখে। অর্থাৎ ফোর্সটি নিরস্ত্রীকরণ পর্যবেক্ষণ করবে, কিন্তু হামাসকে দমন করবে না, এমন নিশ্চয়তা চাইছে হামাস। হামাস শুধু দল নয়, একটি ধারণা। যুদ্ধ 2 বছর পেরিয়েছে, হামাসের বহু নেতা নিহত বা গ্রেপ্তার, কিন্তু তবু দলটি ভেঙে পড়েনি। কারণ হামাস শুধু একটি সংগঠন নয়, এটি একটি প্রতিরোধের প্রতীক। অনেক তরুণ আজও তাদের শহীদের প্রতিশোধ নেয়ার শপথে দলমত নির্বিশেষে ছুটছে হামাসের দিকে। শেষ কথা, অস্ত্র নামলে কি শান্তি আসবে? এই প্রশ্নে আজও দ্বিধায় বিশ্ব। ইসরায়েল চাইছে শান্তির আগে হোক নিরস্ত্রীকরণ, আর হামাস বলছে শান্তি এলেই অস্ত্র নামবে। যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু শান্তির পথ এখনো কাঁটাময়। হামাসের হাতে অস্ত্র যতদিন, ততদিন ইসরায়েল শান্তির দাবি মানতে নারাজ। আবার অস্ত্র ছাড়া হামাস মানেই গাজার নিরাপত্তার ফাঁকা মাঠ। এটাই গাজা সংকটের সবচেয়ে বড় টুইস্ট। অস্ত্র নামবে আগে না দখল উঠবে? প্রশ্নটাই এখন গাজার ভবিষ্যৎ। আকাশে একটি নীরব হুমকি। ইরানের ক্ষেপণাস্ত্র জ্বলে উঠছে আর ইসরায়েলে সতর্ক বার্তা বাজছে। উত্তর পূর্ব দিক থেকে দাগিয়ে যেতে পারে, যা এখনো কল্পনায় ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক গুরুতর সতর্কতা জারি করেছেন। তার দাবি অনুযায়ী ইরান ইতিমধ্যে এক ধাপ এগিয়েছে এবং এখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম তৈরি করার পথে। তিনি বলছেন, ইরানের ৮,০০০ কিলোমিটার পর্যন্ত সিস্টেম নির্মাণের প্রক্রিয়া চলছে, যে ধরনের অস্ত্র নিউ ইয়র্ক ও ওয়াশিংটন পর্যন্ত পৌঁছাতে সক্ষম। কিন্তু বাস্তবতা কি সেই রূপ ধারণ করেছে? ইরানের হাতে এখন আছে মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেমন খুররামশার ও এমাল, যেগুলি পশ্চিম এশিয়ার অনেক অঞ্চল এবং এমনকি ইসরায়েলের সীমান্ত পর্যন্ত আঘাত করতে পারে। তা হলেও আইআরবিএম থেকে আইসিবিএম পর্যন্ত যাত্রা সহজ নয়। তার জন্য প্রয়োজন উন্নত প্রপালশন, নির্দেশিকা সিস্টেম ও পুনঃপ্রবেশ প্রযুক্তি। ইরান তাদের মহাকাশ প্রয়াসে অগ্রগতি দেখিয়েছে। তাদের সিমর ও জুলজানা রকেট স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে, যা বহু পর্যায়ের রকেট প্রযুক্তির সক্ষমতা নির্দেশ করে। কিন্তু সেসব অবকাঠামোকে লক্ষ্য নির্ভুল অস্ত্র হিসেবে রূপান্তরিত করতে হলে আরও জটিল প্রযুক্তিগত প্রক্রিয়া দরকার। তেহরান বলছে, আমাদের প্রযুক্তি আমাদের স্বাধীনতার প্রতীক, কিন্তু ইসরায়েলের চোখে এগুলোই ভবিষ্যতের অস্ত্র পরীক্ষাগার। ইরান বারবার বলেছে, তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম প্রতিরক্ষামূলক, প্রতিবেশীদের হুমকি সামলাতে। তবে নেতানিয়াহুর সতর্কবার্তা এমন এক সময় আসে যখন কূটনীতি স্তব্ধ এবং উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এই সতর্কতা হয়তো কৌশলগত মিথ্যাচার। ইসরায়েলের স্বার্থে কাজ করে ওয়াশিংটনকে যুক্ত রাখা, নিষেধাজ্ঞাগুলো জোরদার রাখা এবং সামরিক বিকল্পগুলো খোলা রাখা। যদিও 2025-এর মাঝপথে একটি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে, অবিশ্বাস এখনো গভীর।
ইরানের প্রক্সি গোষ্ঠীর কারণেও ইসরায়েল প্রস্তুত থাকতে বাধ্য। উভয় পক্ষই দেখছে এই সংঘাতকে অস্তিত্বগত চোখে। ইসরায়েল ইরানের দ্রুতগতির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে একটি তাৎক্ষণিক বিপদ হিসেবে দেখছে। অন্যদিকে ইরান মনে করে বিরূপ আক্রমণ যেমন গুপ্ত ও প্রকাশ্যভাবে ঘটছে সেগুলো থেকে রক্ষা পেতে সুরক্ষা অপরিহার্য। ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যকে মিথ্যা ও মন গড়া বলে উড়িয়ে দিয়েছে। নেতানিয়াহু দাবি করেছেন ইরান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের শহরগুলোয় আঘাত হানতে সক্ষম হবে। মার্কিন পডকাস্টার বেন শাপিরোর সঙ্গে প্রকাশিত এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন ইরান এখন ৮,০০০ কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তিনি আরও বলেন এর সঙ্গে আর ৩,০০০ কিলোমিটার যোগ করলেই তারা নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বোস্টন, মিয়ামি, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগোর বাসভবনেও আঘাত হানতে পারবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন ইসরায়েল ইরানের আত্মরক্ষামূলক সামরিক সক্ষমতাকে বিকৃতভাবে উপস্থাপন করে সেটিকে হুমকি হিসেবে দেখাতে চায়। এক্সে আরাকচি লিখেছেন ইসরায়েল এখন আমাদের প্রতিরক্ষামূলক ক্ষমতাকে মন গড়া হুমকি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। রাতের আকাশে রক্তিম আলো, গর্জে উঠল যুদ্ধযন্ত্র। পিয়ংইয়ংয়ে সেই মুহূর্তে যেন কাঁপল পৃথিবী। উত্তর কোরিয়া প্রদর্শন করল তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র। পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কোয়ারে আয়োজিত এক বিশাল সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়া উন্মোচন করেছে তাদের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়াসং-20। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায় এই ক্ষেপণাস্ত্রই এখন দেশটির সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা। বিশ্বের জন্য সতর্কবার্তা। ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনী কেবল উৎসব নয়, এ যেন বিশ্বকে উদ্দেশ্য করে এক স্পষ্ট বার্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তো লাম। কিম জং উনের পাশে বসে এই তিন পরাশক্তির প্রতিনিধিদের দেখা যাওয়া বিশেষ অর্থ বহন করছে। যুদ্ধপ্রবণ উত্তরের পাশে এখন দৃশ্যমানভাবে দাঁড়িয়ে রয়েছে মিত্র শক্তিগুলো। ওয়াসং-20 এক নতুন অধ্যায়। বিশেষজ্ঞদের মতে ওয়াসং-20 উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার পারমাণবিক সক্ষমতার প্রতীক। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষক অঙ্কিত পান্ডা বলেন এই সিস্টেমটি সম্ভবত একাধিক ওয়ারহেড বহনের জন্য নকশা করা হয়েছে, যা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মারাত্মক চ্যালেঞ্জ। এটি কেবল শক্তির প্রদর্শন নয়, বরং এক ধরনের প্রতিরোধের ঘোষণা, ওয়াশিংটনের দিকে ছোড়া এক নীরব হুমকি। কারণ ওয়াসং সিরিজের ক্ষেপণাস্ত্রগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যা তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা। কিম জং উন সাম্প্রতিক মাসগুলোতে প্রকাশ্যে রাশিয়াকে সমর্থন জানিয়ে আসছেন। ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে কণ্ঠ তুলেছেন তিনি। এমনকি উত্তর কোরিয়া থেকে হাজার হাজার সৈন্য রুশ বাহিনীতে যোগ দেওয়ার খবরও সামনে এসেছে। এর বিনিময়ে কিম পেয়েছেন রাশিয়ার রাজনৈতিক ও সামরিক সমর্থন, এক সম্পর্ক যা পশ্চিমা বিশ্বের কাছে ক্রমেই উদ্বেগের কারণ হয়ে উঠছে। উৎসব নাকি বার্তা? প্রদর্শনীতে দেখা গেছে হাজার হাজার মানুষ রঙিন পোশাকে জাতীয় পতাকা উড়িয়ে রাজধানীর রাস্তায় উল্লাস করছে। তবে এই উল্লাসের ভেতরেই লুকিয়েছিল হুঁশিয়ারির সুর। কিমের বক্তব্যে ছিল সেই বার্তা, আমাদের সেনাবাহিনী এমন অজেয় শক্তিতে পরিণত হবে যা সমস্ত হুমকি ধ্বংস করবে। KCNA-এর তথ্যে কুচকাওয়াজে ওয়াসং-20 ছাড়াও প্রদর্শিত হয়েছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, নতুন প্রজন্মের রকেট লঞ্চার এবং আত্মঘাতী ড্রোনের লঞ্চার। এসব অস্ত্র একত্রে তুলে ধরেছে উত্তর কোরিয়ার সামরিক বহুমাত্রিক শক্তি, আকাশে, স্থলে এবং গভীর সমুদ্রে আঘাত হানার সামর্থ্য। একসময় আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় নিঃসঙ্গ এই দেশটি আজ যেন নতুন এক পর্বে পা দিয়েছে। চীন ও রাশিয়ার প্রতিনিধিদের পাশে বসে কিম জং উন যেন জানিয়ে দিলেন উত্তর কোরিয়া একা নয়। এই প্রদর্শনী তাই শুধু শক্তি নয়, প্রতীকও। একদিকে এটি কিমের ক্ষমতার প্রদর্শন, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন অক্ষের ইঙ্গিত। রাশিয়ার পর এবার ইরানের ঘোষণা। ভেনেজুয়েলার যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামছে তেহরান। যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার হুঁশিয়ারিতে কাঁপছে, ঠিক তখনই তেহরান দিল এক নতুন বার্তা।
আমরা ভেনেজুয়েলার জনগণ ও সরকারের পাশে আছি, সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, জানালো ইরান। এটাই সেই মুহূর্ত যখন যুক্তরাষ্ট্র বুঝে গেল তাদের পশ্চিমা শক্তির সামনে আবারও দাঁড়িয়ে গেছে একজোট, যার নাম রাশিয়া ও ইরান। ঘটনা শুরু লাতিন আমেরিকায়। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার কয়েকটি নৌকা বোমা হামলায় ধ্বংস করেছে। ওয়াশিংটন দাবি করেছে সেগুলো মাদক বহন করছিল, কিন্তু কারাকাস বলছে ওই হামলায় নিহত হয়েছে 20 জনেরও বেশি সাধারণ মানুষ। এতে ক্ষোভে ফেটে পড়েছে ইরান। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুধু উস্কানিমূলকই নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, এই বেপরোয়া কর্মকাণ্ডের ভয়াবহ পরিণতি হবে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ভেনেজুয়েলার সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে যেন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঠেকানো যায়। তেহরান বলছে এটি শুধু একই দেশের ব্যাপার নয়, এটি স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াই, আর সেই লড়াইয়ে ইরান কখনো পিছিয়ে থাকে না। এরপরেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুরু হয় তীব্র বিতর্ক। রাশিয়া যুক্তরাষ্ট্রের অভিযানে তীব্র সমালোচনা করে, আর ইরানের বিবৃতি গর্জে ওঠে লাতিন আমেরিকায় যুদ্ধের আগুন জ্বালাচ্ছে ওয়াশিংটন। ওয়াশিংটনের যুক্তি, তারা মাদক কার্টেল দমনে অভিযান চালাচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প মাদক বিরোধী যুদ্ধে পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করছেন, তবে এই ব্যাখ্যায় কেউ সন্তুষ্ট নয়। ভেনেজুয়েলার প্রতিনিধি জাতিসংঘে অভিযোগ তোলেন, যুক্তরাষ্ট্র আমাদের উপকূলের কয়েক কিলোমিটার দূরে যুদ্ধজাহাজ, সাবমেরিন ও 10,000 সৈন্য মোতায়েন করেছে। এটা মাদক বিরোধী অভিযান নয়, এটা আক্রমণের প্রস্তুতি। তার কণ্ঠে প্রতিধ্বনিত হয় এক ঐতিহাসিক সতর্কবার্তা। যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে, ভেনেজুয়েলা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। আমরা ছোট দেশ, কিন্তু কখনোই পরাজিত হব না। আমরা একসময় ছিলাম সাম্রাজ্যের কবরস্থান, প্রয়োজনে আবারও হব। এই ঘোষণা যেন ইরানের আত্মাকে জাগিয়ে তুলল, কারণ এই ভাষা ইরানের পরিচিত প্রতিরোধ, আত্মমর্যাদা ও স্বাধীনতার ভাষা। তেহরান বলছে যেখানে অন্যায়ের আগুন জ্বলে, সেখানে ইরানের অবস্থান সবসময় নির্যাতিতের পাশে। এদিকে ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্স 200 নামের বিশাল সামরিক মহড়া শুরু করেছে। লক্ষ্য দেশের তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রস্তুতি নেওয়া। আর সেই মহড়ায় ইরানের সামরিক বিশেষজ্ঞদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র দুনিয়ার তেল বাজারে একচেটিয়া আধিপত্য স্থাপন করতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া যেমন সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে ঠেকাচ্ছে, তেমনি ইরান এখন লাতিন আমেরিকায় নতুন ভূমিকায়। একদিকে পারস্য উপসাগর, অন্যদিকে ক্যারিবিয়ান সাগর, উভয় প্রান্তে এখন তেহরানের ছায়া। দুনিয়া তাকিয়ে আছে, ইরান একাই দাঁড়িয়েছে অদম্য ভঙ্গিতে, যেন ইতিহাসের ভাষায় ঘোষণা দিচ্ছে, যেখানেই সাম্রাজ্যবাদী আগ্রাসন, সেখানেই ইরানের প্রতিরোধ। যুদ্ধবিরতির পর গাজা ছাড়ল হামাস, কিন্তু তাদের ছায়া এখনো পুরো উপত্যকা জুড়ে। মধ্যপ্রাচ্যে এক নাটকীয় মোড়। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হতেই হামাস ঘোষণা দিয়েছে তারা আর গাজার শাসনে থাকবে না। এই সিদ্ধান্ত যেন যুদ্ধোত্তর গাজায় নতুন এক অধ্যায়ের সূচনা। কিন্তু প্রশ্ন এখন একটাই, হামাস কি সত্যিই সরে যাচ্ছে, নাকি এটি এক কৌশলগত নীরবতা? এএফপি জানিয়েছে, হামাসের এক শীর্ষ নেতা নিশ্চিত করেছেন গাজার যুদ্ধোত্তর প্রশাসনে তারা অংশ নেবে না। তার ভাষায়, এটি আমাদের জন্য একটি সমাপ্ত অধ্যায়। তবে সেই একই কণ্ঠে উচ্চারিত হয়েছে দৃঢ় বাক্য, হামাস এখনো ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ ক্ষমতার চেয়ার ছাড়লেও প্রভাবের রাজনীতি ছাড়ছে না তারা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পরই হামাস প্রকাশ করেছে একগুচ্ছ ছবি। অস্ত্রধারী সদস্যরা রাস্তায় টহল দিচ্ছে। বিবিসি জানিয়েছে, ইসরায়েলি সেনা যেসব এলাকা থেকে সরে গেছে, সেখানে প্রায় 7,000 নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে হামাস। তাদের দায়িত্ব গাজার আইন শৃঙ্খলা রক্ষা করা এবং ইসরায়েলি সহযোগীদের খুঁজে বের করা। যুদ্ধবিরতির পর হামাসের প্রথম প্রকাশ্য শক্তি প্রদর্শন, যেন এক নীরব বার্তা, আমরা সরকার চালাবো না, কিন্তু নিয়ন্ত্রণ আমাদের হাতে। এখন প্রশ্ন, হামাস কেন হঠাৎ গাজার প্রশাসন ছেড়ে দিল? যুদ্ধের ক্লান্তিতে ভাঙা গাজাকে পুনর্গঠন করা এখন এক ভয়াবহ চ্যালেঞ্জ। অনেক বিশ্লেষক মনে করছেন, হামাস হয়তো আপাতত পিছু হটে নিজের শক্তি পুনর্গঠনের কৌশল নিচ্ছে। তারা প্রশাসনিক দায় নয়, বরং প্রতিরোধের আগুন জিইয়ে রাখার দায়িত্ব নিতে চায়। কারণ হামাস জানে ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু প্রতিরোধী চিরন্তন। গাজার রাস্তায় আজ তাই এক অদ্ভুত নীরবতা। উপত্যকার আকাশে থেমে গেছে বোমার শব্দ, কিন্তু বাতাসে এখনো ভাসছে সেই চিরচেরা হুঁশিয়ারি, হামাস হারায়নি, শুধু অপেক্ষা করছে। বিশ্ব তাকিয়ে আছে এই ছোট্ট উপত্যকার দিকে, যেখানে যুদ্ধবিরতির নিচে এখনো জ্বলছে প্রতিরোধের আগুন। গাজা হয়তো শান্ত, কিন্তু তার হৃদয়ে এখনো ধ্বনিত হচ্ছে এক বাক্য, আমরা ফিরে আসব।
ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দেয়া এবং যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা ফিলিস্তিনের ঐক্য সরকারের হাতে ছেড়ে দিতে রাজি। তবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্র হবে না। এনবিসি নিউজকে কথা জানিয়েছে হামাসের ঊর্ধ্বতন এক রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাইম। তিনি বলেন, আমরা শাসন ক্ষমতা থেকে সরে যেতে এবং গাজার শাসন পরিচালনা একটি বোর্ড, সরকার বা কমিটির হাতে তুলে দিতে প্রস্তুত। ওদিকে হামাসের মুখপাত্র লতিফ আল কানুয়া আরব নিউজকে বলেছেন, গাজা প্রশাসন দেখভাল করার জন্য একটি কমিটি প্রতিষ্ঠার প্রস্তাবে হামাসের আপত্তি নেই, তবে ফিলিস্তিনি সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে হামাস। এর আগে হামাসের নেতারা যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিভক্ত ছিল, কিন্তু এখন হামাসের শীর্ষ সদস্যরা নিরস্ত্রীকরণ প্রশ্নে বিভক্ত বলেই মনে হচ্ছে। হামাস বলেছে, তাদের 40,000 কর্মচারী গাজার সরকারি গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নিরাপত্তা বিভাগে কাজ করে। ক্ষেপণাস্ত্রের শৃঙ্খল ছিঁড়ে দিলেন খামেনি, কাঁপছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলি হামলার জবাবে আর সীমা মানবে না ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জ্বলে উঠেছে আগুন। তেহরান থেকে ভেসে এসেছে এক বজ্র কণ্ঠ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাকি তুলে দিয়েছেন ক্ষেপণাস্ত্রের সব সীমা। ইরানের পার্লামেন্ট সদস্য আহমেদ বাকশায়েশ আরদেস্তানি জানান, ইরান এখন যে কোনো দূরত্বে ক্ষেপণাস্ত্র তৈরি করবে, যতটা প্রয়োজন মনে করবে। এটাই সেই ঘোষণা যা গোটা অঞ্চলে নতুন উত্তেজনার আগুন জ্বালিয়ে দিয়েছে। খামেনি নিজেই 2200 কিলোমিটার রেঞ্জের সীমা বেঁধে দিয়েছিলেন, কিন্তু এখন সেই সীমা ইতিহাস। বিশ্লেষকদের ভাষায় এটি ইসরায়েলি হামলার সরাসরি প্রতিক্রিয়া এবং এক কৌশলগত পুনর্জন্ম। আরদেস্তানি স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা ক্ষেপণাস্ত্রের সীমা মানি না, এটি আমাদের সামরিক শক্তির হৃদয়। তিনি যোগ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন আর কোনো কূটনৈতিক বাঁধনে আবদ্ধ নয়। প্রয়োজনে তারা এমন দূরত্বে আঘাত হানবে যা আগে কখনো সম্ভব হয়নি। যদিও খামেনির দপ্তর থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবুও ইরানের রাজনৈতিক অঙ্গনে ঢেউ তুলেছে এই মন্তব্য। মার্কিন ও ইসরায়েলি নীতি নির্ধারকেরা উদ্বিগ্ন। তেহরানের এই সিদ্ধান্ত মানে ইরান এখন তার আঘাতের ছায়া ছড়িয়ে দিতে পারবে ভূমধ্য সাগর পর্যন্ত। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরান বিরোধী হামলায় প্রতারিত করেছে। তার ভাষায়, ওরা প্রথমে আমেরিকাকে ঠেলে দিয়েছে আক্রমণে, এখন মিথ্যা ক্ষেপণাস্ত্র হুমকি তৈরি করছে। ওয়াশিংটনের দাবি ছিল ইরান যেন ক্ষেপণাস্ত্রের রেঞ্জ কমায়, কিন্তু তেহরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান বলেছেন, এমন দাবি কোনো সম্মানিত ব্যক্তি মেনে নিতে পারে না। তবে প্রশ্ন হচ্ছে, ইরান কি এখনো আগের মতো শক্তিশালী? 2025 সালের জুনে ইসরায়েলি বিমান হামলায় দেশটির বহু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস হয়েছিল। তখন নিহত হয়েছিলেন বেশ কয়েকজন শীর্ষ IRGC কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী। নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু ইরান থামেনি। দগ্ধ ধ্বংসস্তূপের ভেতর থেকেও তারা উঠে দাঁড়িয়েছে। তেহরান, ইস্পাহান, তাবরিজ ও হামাদানে ক্ষেপণাস্ত্র কারখানাগুলো এখন আবারও ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেসের স্যাটেলাইট বিশ্লেষণ বলছে, ইরান পুনর্গঠন করছে তার ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো, যদিও কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র যেমন প্ল্যানেটারি মিক্সার এখনও অনুপস্থিত। তবুও প্রতিবেদনে বলা হয়েছে, এই যন্ত্র চীন থেকে সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে ইরান। ওয়াশিংটন ও তেল আবিব যখন ইরানের দুর্বলতা নিয়ে গর্ব করছে, তেহরান তখন নীরবে পুনর্গঠনের পথে হাঁটছে। এক ইরানি সামরিক বিশ্লেষক বলেন, ইসরায়েল ভেবেছিল তারা আমাদের থামিয়েছে, বাস্তবে তারা শুধু আমাদের আরও শক্তিশালী করেছে। এই ঘোষণার মধ্যেই বার্তা স্পষ্ট, ইরান যুদ্ধ চায় না, কিন্তু সীমা মানতেও রাজি নয়। খামেনি হয়তো তার নিজের নিয়ম ভেঙেছেন, কিন্তু সেই ভাঙন থেকেই শুরু হয়েছে নতুন অধ্যায়। এক এমন অধ্যায় যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র আকাশে শুধু আগুন নয়, প্রতিরোধের প্রতীক।